এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো নতুন দিন, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো সম্পূর্ণ অন্য ধরনের একটা টপিক নিয়ে এসেছি। আমি জেনারেলি 9 to 12 ওপর সমস্ত বাংলার পড়িয়ে বুঝিয়ে নোটস দিই। পুরোনো সিলেবাসের যারা এখনও আছো 9, 10 আর 12, 11-এর তো নতুন সিলেবাস পড়ছো, নতুন সিলেবাসেরও ছুটিটা আমি অনেকটাই পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, ব্লগ আকারে দেওয়াও আছে, লাস্ট পার্টটা দেবো, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। আর 9, 10 আর 12-এর পুরোনো সিলেবাসের সবটাই প্রায় বাংলার কমপ্লিট করা আছে, ইতিহাস ভূগোলেরও কিছু কিছু দেওয়া আছে। তো চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো। এছাড়াও প্রচুর রচনা লিখিয়ে দেওয়া আছে, ভাব সম্প্রসারণ করানো আছে, গ্রামার কোশ্চেন করানো আছে, সেগুলো দেখতে পারো। আর নতুন সিলেবাস যখন তোমাদের হাতে পাবে তখন সেই অনুযায়ী ভিডিও আপলোড হবে, পুরোটাই ব্লগ আকারে। তো আজকের থাম্বনেল টাইটেল নিয়ে আসি, যেটা দেখে তোমরা এসছো সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো তাদের 3rd সেমিস্টারে কলকাতা ইউনিভার্সিটিতে একটা গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। এবার অন্য অন্য ইউনিভার্সিটিতেও এটা থাকতে পারে, বা যাদের এই ছোটো গল্পটা দরকার সেটা আমি পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারেই দিচ্ছি। এটার উপর কোনো কোয়েশ্চেন আনসার দিচ্ছি না, গল্পটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি, পরে সময় থাকলে দেব। ছোট ছোট বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা, পদাবলী সাহিত্য, মঙ্গল কাব্য, এই সমস্ত কিছুই আমি আস্তে আস্তে পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারে দেব। তো সেগুলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। শাস্তি গল্পটা আজকে আমি পড়াচ্ছি, কলকাতা ইউনিভার্সিটির 3য় সেমিস্টারে আছে। বাকি যাদের কাজে লাগবে অবশ্যই তারা দেখেও। পুরোটা একদিনে ভিডিও দেওয়া পসিবল হবে না, আমি চেষ্টা করছি অন্তত অর্ধেক যাতে দেওয়া যায়, যাতে দুদিনের মধ্যে ভিডিওটা পুরোটা কমপ্লিট হয়। তো চলো শুরু করছি। গল্প আকারে আসলে এত বড় সিলেবাস তো পুরোটা সবার সবসময় পড়া হয়ে ওঠে না, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো ফ্রি টাইমে যখন এমনি বসে আছি, পড়তেও ভালো লাগছে না, তখন জাস্ট এই ভিডিওটা যদি দেখো আমার মনে হয় গল্পটা অনেকটা তৈরি হয়ে যাবে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখতে থেকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। যদি তোমরা জানাও তাহলে আমি ইন্সপিরেশন পাবো আরও এই ধরনের ভিডিও বানানোর। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও, কারণ তোমরা জানোই আমি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিই, সেটা মেসেজের মাধ্যমে হোক, ব্লগ আকারে হোক, লাইভ ভিডিওর মাধ্যমে হোক। তো সেতে তোমরা আনসার পেয়ে যাবে। চলো শুরু করা যাক। শাস্তি। দুঃখীরাম রুই আর ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। জন খাটিতে মানে লেবার মজুরের কাজ করে, মানে জন প্রতি যেখানে টাকা পাওয়া যায় সেটাকে বলা হয় জন খাটা। তো দুজনে খাচ্ছে, তখন দুজনের বউয়ের মধ্যে একটা চেঁচামেচি হই হট্টগোল চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কোলাহলও পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। মানে সারাদিন চারপাশে যে সমস্ত আওয়াজ, তার মতো এটাও লোকের অভ্যাস হয়ে গেছে। এর থেকে কি বোঝা যায় যে এদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে। যেমন বললাম যে এটা সবসময় হয়, তাই লোকরা জানে ওই যে হচ্ছে আবার শুরু। আজও স্বভাবের নিয়মের কোনোরূপ ব্যত্যয় হয় নাই। ব্যত্যয় মানে কোনোরকম অন্যরকম কিছু হয়নি, সেটাই হচ্ছে যা হয়। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনোরূপ কৌতূহলের উদ্রেক হয় না। মানে সকালে সূর্য ওঠা পূর্ব দিকে যতটা স্বাভাবিক, এদের বাড়িতে দুই ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হওয়াটা ততটাই স্বাভাবিক। তাই কি হয়েছে, কেন হয়েছে, আহা কেন ঝগড়া করছো, করো না, এই ধরনের লোকের কোনো তাপ উত্তাপনই কিছুই নেই, সবাই জানে হয় হচ্ছে। অনেকেই যদি গ্রাম বাংলায় থাকো, আসলে শহরে তো আমরা অনেকটা পলিশড, আমরা বলবো না আমাদের মধ্যে ঝগড়া হয় না, অবশ্যই হয়, খুব বাজেভাবে হয়, সেগুলো কিন্তু পলিশড হয়েতে। কিন্তু গ্রাম বাংলায় সাধারণ মাটির গন্ধে এগুলো অতটা পলিশড হয় না, তো ওখানে ঝগড়াগুলো বেরিয়ে যায়, খুব কদর্য রূপ আমরা দেখতে পাই। তো যারা এরকম গ্রাম বাংলার আছো তারা এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আমার ছোটোবেলাটা খুব গ্রামে কেটেছে বলে আমি জিনিসগুলো খুব ভালোভাবে জানি। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নয়। স্বাভাবিক, পাড়ার লোকে যায় আসে না, মজা নিচ্ছে, কিন্তু যাদের দুজনের বউ ঝগড়া করছে তাদের দুই ভাইয়ের তো একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু সেটা তাহারা কোনোরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। কিন্তু তাদের যে কোনো অসুবিধা হচ্ছে সেটা দেখাতো না, তাহলেই তো দুই ভাই আবার ঝামেলা বেঁধে যাবে, তোরা করছিস কর। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটা
জীবন রথ যাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। তো দুই ভাই একসাথে জীবনের অনেকটা পথ চলেছে, অনেক কিছু দেখেছে, তাই তারা জানে যে আমাদের একসাথে থাকতে হবে, খাটতে হবে। এরা যেরকম চড়ে চলুক, আমাদের কান না দিলেও চলবে। যেমন দীর্ঘ পথ যাত্রা করলে গাড়ি যে চালায় সে যেমন গাড়ির কোন স্প্রিং কেমন ক্যাচকচ করে, কি করে, তাতে কতটা অয়েলিংয়ের দরকার, সেটা পাল্টানো যাবে না, সেটা নিয়ে চলতে হবে জানে, এরাও যেন জীবন তরিটাকে সেরকম চালায়। এদের গাড়ি নামক যে বস্তুটি আছে তার দুটো চাকা হচ্ছে দুই বউ, তাদের ক্যাচকচানির সাথে এরাও নিজেদেরকে মানিয়ে নিয়েছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। মানে এতটাই স্বাভাবিক এই ব্যাপারটা, যদি কখনো ঝগড়া না হতো, চেঁচামেচি না হতো, তখনই যেমন কোনো অনৈসর্গিক মানে একটা কী হবে ঝড়ের আগে যেমন থমথমে পরিবেশ হয়, ওরকম একটা ভয়ে সবাই চুপচাপ হয়ে যেত। আমাদের গল্পের ঘটনার যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে। তো কোনো একদিনের পার্টিকুলার ঘটনার কথা এখানে বলা হবে। আগে পরিবেশটা বলে দেওয়া হলো যে কি হয়, কিরম স্বাভাবিক ব্যাপার, সেটুকু বলেই কিন্তু ছোট গল্পের নিয়ম অনুসারে লেখক একদম ডাইরেক্ট ঘটনার দিনে কোনো একটা দিনের ঘটনাই ঘটছে। কি আমরা জেনেছি প্রথমে যে তারা জন খাটতে যায়, জন খাটার নিয়ম কি, দিনের কাজ। তো দিনের কাজ করে এসে তারা রাত্রেবেলায় সন্ধ্যেবেলা, দিনের কাজ মানে প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের টাকা, তো সেই মজুরি করে তারা সন্ধ্যেবেলায় ফিরছে। স্বাভাবিক সারাদিনের কাজ, অনেক শ্রমের কাজ, তো আর অফিসের ক্ল্যারিক্যাল জব না, 10টা-5টা ডিউটি করে ঢুকছে না। তারা শ্রান্ত দেহে বাড়ি ঢুকছে, দেখছে চারিদিক থমথম। কেমন হয় ঝগড়া মারামারি হলে, সবাই সবার সাথে কথা বলে না, একটা গম গম ভাব, সেরকমই ভাব। বাইরেও অত্যন্ত গুমট একটা পরিস্থিতি। আমরা জানি যে লেখাটা লিখছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই শুধু গল্প বলা নয়, তার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তাহলে তার সম্বন্ধে আর আমরা কে কী বলবো। এই সম্বন্ধে আমি বারবার সবাইকে বলি, কখনো সম্ভব হলে আমি নিজেও বলবো। আমার খুব প্রিয় একটা গল্প, আর কি বলবো, সবই প্রিয়, ক্ষুদিত পাষাণ। এটা যখন পড়বে না, এই যে পরিবেশ তৈরি, এটা কাকে বলে, এটা ক্ষুদিত পাষাণে যেন লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ক্ষুদিত পাষাণ, যখন আমরা ছোটদের গল্প বলি না, ভূতের গল্প বলাটা খুব সহজ, ভয় পাওয়ানো সহজ। এই একটা রাক্ষস, তার বড় বড় দুটো দাঁত, দুটো বাচ্চাকে ধরে খেয়ে নিল, ঠিক আছে। কিন্তু যখন আমরা বড়দের ভূতের গল্প বলবো, সেটা কিন্তু অনেক টাফ। তাকে ভূত নামক বস্তুটা সে জানে, তার একদম যেটা সচেতন মস্তিষ্ক, সে জানে ভূত নেই। তবুও তাকে ভয় না পাওয়ালেও এই যে একটা গায়ে শিহরণ জাগানো, এটা কিভাবে জাগাতে হবে, সেই পরিস্থিতিটা যেন ক্ষুদিত পাষাণে রবীন্দ্রনাথ এত ভালোভাবে তৈরি করেছে। ওটা একটা অন্ধকার ঘরে নিঝুম পরিবেশে কেউ একা পড়ছে, এবং তার গায়ে, সে যত বড়ই নাস্তিক হোক কি ভূত বিশ্বাস করি না যাই হোক, গায়ে কাঁটা দেয়নি, এটা হতে পারবে না। তো সেটা কেন হয়েছে, সেটা কিন্তু ওই ভূতের ব্যাপারে না, তার বর্ণনায়, তার পরিবেশে পরিস্থিতিতে। একটা পাহাড়ের গা দিয়ে মৌরির গন্ধ নেমে আসছে, সেই লোকটা যাচ্ছে, এই সমস্ত কিছুতে। তো সে যখন এখানে পরিবেশটা তৈরি করছে যে বাইরেও গুমোট, এটা একটা অন্য ব্যাপার। এখন তো একটু সাহিত্য পড়ছো, লিটারেচার, অনেক কিছু জানতে হবে। শুধু শাস্তি পড়াচ্ছে, শুধু শাস্তি পড়লাম, গল্পটা জেনে নিলাম, গাছ হয়ে গেল, এটা বললে হবে না, সাহিত্য বোধটাও জন্মাতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথেরই একটা কথা বলি, তিনিই বলেছেন, হৃদয়ের জারক রস যাদের সঠিক পরিমাণে খরিত হয়নি, সাহিত্যের মর্ম তারা বুঝতে পারবে না, মর্ম অনুধাবনে তারা অক্ষম। জারক রস, পাকস্থলীর রসকে বলা হয়, নিউট্রিশনকে, যেটা আমাদের খাদ্যকে পরিপাক করায়, পচন করায়, পুষ্টি দেয়, সেটা হৃদয়ে থাকবে কী করে। তার মানে খাদ্যকে যেভাবে পাকস্থলীর রস পরিপাক করায়, হজম করায়, তার থেকে আমরা নিউট্রিশন পাই, সাহিত্য এমন একটা জিনিস, সেই পাচক রস হৃদয়ে যদি না থাকে, তুমি সাহিত্যের মর্ম বুঝতে পারবে না। তাহলেই গড়ে পড়ে যাবে, আর নোটস লিখে যাবে, আর উত্তর লিখে দেবে। তো এটা তার পক্ষেই বলা ভাবা সম্ভব। তো তারই পথ ধরে, তারই কথায় আমরা একটু সাহিত্য রস বোঝার চেষ্টা করি যতটুকু পারি। ঠিক আছে, তো এই গেল। বাহিরে অত্যন্ত গুমোট। 2 প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। দেখো, বাড়িতেও যেমন একটা ভয়ানক কিছুর আভাস, বাইরেও তাই, বাইরেও গুমোট, 1-2 পশলা বৃষ্টি হয়েছে, মানে বাড়িতেও হয়তো 1-2 পশলা ঝগড়া হয়ে গেছে। তারপরে দুটোকে রিলেট করো, বুঝতে পারবে। এখনো চারিদিকে মেঘ জমিয়ে আছে, বাড়িতেও আমরা শুনেছি একটা থমথমে ভাব, বাতাসের লেশমাত্র নেই, বাড়িতেও কোনো রকম কথাবার্তা হচ্ছে না।
বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল ও আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধ বাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে। যেমন বললাম, পরিবেশ পরিস্থিতি দিয়ে একটা প্রতিবেশ তৈরি করাতে রবীন্দ্রনাথের জুড়ি মেলা বোধহয় বাংলা সাহিত্য কেন বিশ্ব সাহিত্যেও একটা বিরল ঘটনা। তো বাড়িতে যে কতটা ভয়ানক পরিস্থিতির খবর আমরা এখন পাবো বা গল্পটা যাবে, সেটার একটা আভাস কিন্তু লেখক আমাদের দিচ্ছেন বাইরের প্রকৃতির মধ্যে দিয়ে। আর এটাও রবীন্দ্রনাথের লেখা, সে উপন্যাস, নাটক, গল্প যাই বলো, একটা ব্যাপার যে বারবার প্রকৃতির সাথে তিনি ঘটনাকে, মানব চরিত্রকে, মানব হৃদয়কে এক করে দেখিয়েছেন। তার সেখান থেকে মিল বা কোথাও যেন প্রকৃতি সে আভাস দেয়, প্রকৃতির মধ্যেই সব কিছু আছে, এটাকে তিনি তুলে ধরেছেন। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্যে হইতে ভেগ ঢাকিতেছে। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবা মানে ফাঁকা জলের জায়গা, গোয়ালের পরে গরু থাকার জায়গার পরে ভেগ মানে ব্যাগ। এবং ঝিল্লির রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। ঝিল্লির রব মানে ঝিঝি পোকা যেটা রাখে। অদূরে বর্ষার পদ্মা নব মেঘচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। বর্ষার পদ্মা মানে পদ্মা তীরবর্তী, তখন তো আর অবিভক্ত বাংলাদেশ ছিল, সেই পদ্মাও যেন একদম চুপচাপ। শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়েছে, যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে। নদীর পাড় ভাঙে বর্ষায়, আমরা এখনো যেটা জানি, গঙ্গা পদ্মার চারপাশে তো বড় বড় আমজামের গোড়াও ঘুটেছে, এবং যদি বড় গাছের নিচটা থেকে মাটি সরে যায় দেখবে শিকড়গুলো কেমন বেরিয়ে আসে। ওটাকেই লেখক বর্ণনা করেছে, যেন তারা শূন্যে একটা কিছু অবলম্বন খুঁজছে। কারণ বড় গাছ তার শিকড় যদি মাটি ধরতে না পারে, এখন যেগুলো আমরা শহরে খুব বেশি দেখি, গাছ উপরে পড়ে যায়, তো সেটাই বলছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। তো সেদিনের জনখাটা কোথায় ছিল? জমিদারের কাছারি ঘরে। ওপারের চরে জলিধান পাকিয়াছে। জলি ধান যেগুলো থাকে, জলের ধান পেকেছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেহ বা নিজের ক্ষেত, কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি ধরিয়া লইয়া গেল। সবাই তো নিজের নিজের ধান পাট কাটতে গেছে, নাহলে জলে ডুবে নষ্ট হবে। কাছারির গোমস্তা এসে দুই ভাইকে জোর করে নিয়ে গেছে যে চল আমাদের ধানগুলো কাটবি। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারিয়ে দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে। কেন? কাছারি ঘরে জল পড়ছে, ঝাঁপ মেরামত এইসব। এখন তো ধান পাট তোলার সময়, তাই কেউ কাছারি ঘরের মেরামতির কাজে যাবে না, কিন্তু এদের দুই ভাইকে দেখে তারা জোর করে ওই গোমস্তা ধেরো নিয়ে গেছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। আচ্ছা না, খাটিয়াছে। বাড়ি আসিতে পাই নাই, কাছারি হইতে কিঞ্চিত জলপান খাইয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই, এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। তাহলে সারাদিনটা অনেক কিন্তু ভয়ানক পরিস্থিতির মধ্যে গেছে। তারা জমির ধান কাটতে যায়নি, কাছারির কাজ করতে হয়েছে, জমিদারের কাজ করতেই হবে, না বলার উপায় নেই। যেমন আমাদের এখন সরকারি কাজ, না বলার উপায় নেই, সরকারের কাজ করতেই হবে। পাওনা মজুর সেভাবে পায়নি, অনেক অশ্রাব্য গালিগালাজ, খেতেও আসতে দেয়নি, ওখানেই যেটুকু খাবার দাবার দিয়েছে তাই। তো সব মিলিয়ে দিনটা কিন্তু ভালো যায়নি। আর দিনটা ভালো না গেলে কি হয়? মন মেজাজও ভালো থাকে না। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণ পূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। মানে ছোট বইয়ের নাম কি জানলাম আমরা? চন্দরা। মানে অনেক ঝগড়া পগড়া করেছে, যেমন সারাদিন পরিবেশের অবস্থা, তার অবস্থাও তাই। অনেকদিন ঝগড়াঝাটির পর সন্ধেবেলা অঞ্চল পাতিয়া মানে শাড়ির আঁচলটা দিয়ে মাটিতেই শুয়ে আছে চুপচাপ। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। তাহলে ছোট ছেলেটা কাঁদছিল,
আর যে আরেকটা যে বাচ্চা সেটা শুয়েছিল। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে, সারাদিন খিদে তেষ্টা জানি, খাবে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল, মানে প্রচণ্ড চিৎকার। বারুদের মধ্যে এক তিল যদি আগুন পড়ে কি হয়, যখন টুবড়ি টুবড়ি জ্বালা বো করে একটা শো করে আওয়াজ হয়ে উঠে যায় না, ওরকমই। মানে কিছুর একটা অপেক্ষা ছিল, বলেছে ঝাঁঝা করে চিৎকার করে উঠেছে। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল ইয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? মানে বাড়িতে খাবারই নেই। সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একরকমেই অসহ্য হইয়া উঠিল। পুরো কথাটার মধ্যে প্রচুর কথা আছে, যে স্বাভাবিক যখন অন্নহীন নিরানন্দ একটা জীবন হয় না, খুবই যেখানে পোভার্টি বা দারিদ্র কাজ করে, সেখানে আমাদের স্বাভাবিক নীতিবোধ, চিন্তাধারা, শ্লীলতা, শিক্ষাবোধ কিছুই কাজ করে না। পেটের ক্ষুধা, নিরানন্দ জীবন, এরকমই ব্যাপার। তো সেইখানে কোনো কিছু, আর তখন তার মধ্যে গৃহিণী রুক্ষ বচন এবং অশ্লীল কদর্য কুৎসিত একটা ইঙ্গিত। কেন? তখনকার দিনে মেয়েদের কাজ করাটাকে খুব ভালোভাবে দেখা হতো না। তাই এই যে বলেছে না, নিজে কি রোজগার করে আনবো, এর মধ্যে দিয়ে একটা দেহ ব্যবসার কোথাও ইঙ্গিত, মানে রোজগার বলতে এটাকেই বোঝা হতো। খুব নিম্নমানের চিন্তাধারা হলেও এটাই পরিবেশে ছিল, মেয়েরা রোজগার করে আনবে, মানে মেয়েরা অসৎ উপায়ে রোজগার করে আনবে, এই একটা ইঙ্গিত ছিল। মানে তুই তো ভাত দিয়ে যাসনি, মানে তুমি তো চালের ব্যবস্থা করে যাওনি, আমি বাড়ি সামলাবো, বাচ্চা দেখাশোনা করব, সংসার করব, রোজগার করব মানে কি? সেটা কি দেহ ব্যবসা করে আমি গিয়ে রোজগার করে আনবো? এই যে ইঙ্গিতটা। আর বলছে কখন? যখন সারাদিন একটা মানুষ অনাহারে না খেয়ে খাটাখাটনি করে এসছে সেই মুখে। এমনিও নিজেদের চিন্তা করে দেখো, খুব খিদে পেলে, টায়ার্ড হয়ে থাকলে তখন কোনো কথা বলতে বা বুঝতে ভালো লাগে না, এটাও তাই, এটা আরও ভয়ানক। তো সেটা বলেছিল। বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একবারে স্ত্রীর মাথায় বসিয়া দিল। দা মানে ওই যেটা দিয়ে ডাব কাটে দেখেছো, সেই জিনিসটা, সেটা দিয়ে, মানে একটা রাগ মানুষের হয়ে যায় না, তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ওটা নিয়ে গিয়ে বউয়ের মাথায় চালিয়ে দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। স্বাভাবিক, একে একটা জনখাটা ছেলে, মানে লোক, তার গায়ে জোর আছে, তার মধ্যে সে রাগ, ফার্স্টেটের চূড়ান্ত মুহূর্ত। আমাদের রাগ এমন একটা জিনিস না, দেখবে যখন প্রচণ্ড রাগ হয় তখন মনে হয় যেন মানে মেরে ফেলবো কাউকে, এই করবো, নিজেকে মেরে ফেলবো। আবার ওটা ঠান্ডা হতেও 2 মিনিট টাইম থাকে না। ঠিক যে রাগের টপ অফ দ্য মোমেন্ট, তখন আমরা যা যা করবো ভাবি, সেটা যদি 5 মিনিট তাকে একা ছেড়ে দেওয়া হয় না, ঠিক 5 মিনিট পরে সেই লোকটা কিন্তু সেগুলো আর করবে না, ওই রাগের মুহূর্তে করে ফেলা। এও কিন্তু করে ফেললো, নিজের বউয়ের মাথায় ওটা চালিয়ে দিল, সে নিজের ছোট জায়ের কাছে পড়ে গেল। আজকে এই পর্যন্ত রাখি, মানে একটা অদ্ভুত জায়গায় ছাড়াচ্ছে। আমি ভাবলাম এই জায়গাটায়, আমি ভেবেছিলাম 2 দিনে শেষ হবে, 2 দিনে শেষ হবে না, কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো এটুকুই থাক, আশা করি বোঝাতে পেরেছি, শুনতেও ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে অবশ্যই জানিও, মানে নেক্সট ভিডিওটা দেবো কি না কমেন্টে জানিও, বুঝতে কেমন লাগছে, আরও কিছুভাবে বোঝালে উপকার হবে কি না সবটাই জানিও। আশা করছি বোঝাতে পারছি, ভালো লাগছে। দেখা হবে নেক্সট দিন একটা ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।